আজ আমরা ক্লাস 12-এর স্ট্রং রুটস এই প্রোজ পিসটি পাঠ করব। লেখক হলেন এপিজে আব্দুল কালাম, আবুল পাকির জয়নাল আবদিন আব্দুল কালাম। তার যে অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার, সেই অটোবায়োগ্রাফির আত্মজীবনীর প্রথম চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে। উইংস অফ ফায়ার, এটা হচ্ছে তার আত্মজীবনী। এখান থেকে আমাদের যে পাঠ্য অংশ আছে সেটাকে নেওয়া হয়েছে, সেটা টাইটেল দেওয়া হয়েছে স্ট্রং রুটস। এপিজে আব্দুল কালাম আমরা জানি তিনি ছিলেন 11th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের 11তম রাষ্ট্রপতি। কিন্তু তার থেকেও তিনি একজন প্রথম সারির বৈজ্ঞানিক এবং তাকে বর্তমানে মিসাইল ম্যান বলা হয়। তো এপিজে আব্দুল কালাম 15 অক্টোবর 1931 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয়েছিল 2015 খ্রিস্টাব্দের 27 জুলাই। তার লেখা উইংস অফ ফায়ার এই অটোবায়োগ্রাফির প্রথম চ্যাপ্টার হচ্ছে স্ট্রং রুটস। এখানে স্ট্রং রুটসে এপিজে আব্দুল কালাম দেখিয়েছেন একজন মানুষ হিসাবে বড় হতে গেলে একজন ব্যক্তির কি কি পরিবেশের দরকার। এখানে তিনি তার পারিবারিক যে সম্বন্ধ, ফ্যামিলি রিলেশনস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ইত্যাদি বিভিন্ন বিষয়কে তার মানুষ হিসেবে পরিপূর্ণতা অর্জনের রূপ হিসেবে তিনি আমাদের সামনে উপস্থাপিত করেছেন। ডক্টর কালাম তিনি ইসরো, ডিআরডিও ইত্যাদি বিভিন্ন যে সংস্থা আছে ভারত সরকারের অধীন, সেখানে তিনি কাজ করেছিলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বৈজ্ঞানিক পরামর্শদাতা হিসেবে তিনি কাজ করেছিলেন এবং অবশেষে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। এবং তারপরেও রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পরেও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন এবং তিনি বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন কলেজ ইত্যাদিতে বক্তৃতা দিতেন, ছাত্রছাত্রীদের সাথে মেলামেশা করতেন। 27 জুলাই 2015 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন শিলংয়ে। গুয়াহাটি ইউনিভার্সিটির যে কনভোকেশন ছিল সেখানে তিনি বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তো ডক্টর কালাম প্রকৃতপক্ষেই একজন কর্মবীর ছিলেন এবং তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে জন্য তিনি তার সারা জীবন ব্যয় করেছিলেন। তো তার লেখা উইংস অফ ফায়ার থেকে স্ট্রং রুটস নেওয়া হয়েছে। আমরা এই গল্পটা এবার পাঠ্যাংশটি পড়ছি। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. এখানে আই বলতে, যেহেতু এটা অটোবায়োগ্রাফি, আই বলতে কিন্তু সবসময় এপিজে আব্দুল কালামকেই বোঝানো হবে। তিনি বলছেন যে রামেশ্বরম তামিলনাড়ুর একটি ছোট্ট শহর, ছোট্ট দ্বীপ শহর, যার পূর্ববর্তী তামিলনাড়ুর পূর্ববর্তীর নাম ছিল মাদ্রাজ। সেখানে একটি তামিল পরিবারে তিনি মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। আমার বাবা জয়নাল আবদিনের পর্যাপ্ত প্রথাগত শিক্ষা, ফর্মাল এডুকেশন বলতে বোঝায় যেটা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যে শিক্ষা ব্যবস্থা, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী যে শিক্ষা ব্যবস্থা, সেটাকে বলা হয় ফর্মাল এডুকেশন। যেমন আমরা যে এডুকেশন সিস্টেমের মধ্যে আছি সেটাকে বলা হয় নর মাচ ওয়েলথ। এমনকি আমার বাবার পর্যাপ্ত ধন সম্পদও ছিল না। Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এত অসুবিধা সত্ত্বেও তার কিন্তু একটি অন্তর্নিহিত জ্ঞান ছিল এবং প্রকৃতপক্ষে উদার মানসিকতা ছিল। তাহলে ডক্টর কালাম এখানে তার বাবার যে গুণ এবং তার বাবার যে ঘাটতিগুলো ছিল সেগুলো উপস্থাপিত করলেন। কি বলছেন উনি বলছেন আমার বাবার প্রথাগত শিক্ষা ছিল না, ফর্মাল এডুকেশন যেটা আমরা অর্জন করি। আমরা মাধ্যমিক পরীক্ষা দিই, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, তারপর কলেজে ভর্তি হয়, কলেজ থেকে যে গ্র্যাজুয়েশন, বিএ, বিএসসি, বিকম, তারপর আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এই যে সার্টিফিকেট কোর্স, এইগুলোকে বলা হয় ফর্মাল এডুকেশন। এই ফর্মাল এডুকেশন তার ছিল না। কার ছিল না? জয়নাল আবদিন। কে জয়নাল আবদিন? জয়নাল আবদিন হচ্ছেন এপিজে আব্দুল কালাম, তার পিতা। কিন্তু এত অসুবিধা সত্ত্বেও
তার পর্যাপ্ত ধন সম্পত্তি ছিল না, তার প্রথাগত শিক্ষাও ছিল না। এত অসুবিধা সত্ত্বেও হি পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। এটাই কিন্তু একজন মানুষের প্রকৃত গুণ। শুধু প্রথাগত শিক্ষা থাকলেই যে সে মানুষ হয় তা নয়। একজন মানুষ হতে গেলে তার অন্তর্নিহিত যে জ্ঞান এবং উদারতা, মহানুভবতা থাকা দরকার, সেটা ডক্টর কালাম এখানে আমাদের সামনে তুলে ধরছেন। তাহলে তার বাবার যদিও প্রথাগত শিক্ষা ছিল না, পর্যাপ্ত ধন সম্পত্তি ছিল না, কিন্তু তা সত্ত্বেও তার ছিল অন্তর্নিহিত জ্ঞান এবং প্রকৃত অর্থে মহানুভবতা ছিল তার মধ্যে। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। শুধু তাই নয়, আমার মা আশিয়াম্মা, তার মধ্যে তিনি প্রকৃত জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। আশিয়াম্মা ছিলেন ডক্টর কালামের মা এবং জয়নাল আবদিনের স্ত্রী। তার মধ্যে অর্থাৎ আশিয়াম্মার মধ্যে জয়নাল আবদিন একজন প্রকৃত জীবনসঙ্গিনীকে খুঁজে পেয়েছিলেন। অর্থাৎ তাদের দুজনের মধ্যে যে বন্ডিং অর্থাৎ বন্ধন, আত্মার যে বন্ধন, সেই বন্ধনটা খুবই দৃঢ় ছিল এবং এই ধরনের পিতামাতার সন্তান ছিলেন ডক্টর কালাম। I do not recall the exact number of people she fed every day. প্রত্যেক দিন তিনি বলতে এখানে তার মাকে বোঝানো হয়েছে, আশিয়াম্মাকে। তিনি প্রতিদিন কত সংখ্যক মানুষকে খাওয়াতেন এটা আমার স্পষ্টভাবে মনে পড়ে না। I do not recall the exact number of people she fed every day. প্রত্যেক দিন তিনি কত সংখ্যক মানুষকে খাওয়াতেন সেই সংখ্যাটা আমার প্রকৃতপক্ষে মনে পড়ে না। But I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. কিন্তু আমি নিশ্চিত আমাদের পরিবারে আমরা যতজন সদস্য বা সদস্য ছিলাম, অর্থাৎ তাদের ফ্যামিলিতে টোটাল যে মেম্বার ছিল তাদের থেকে বেশি সংখ্যক, হয়তো তাদের পরিবারে 10 জন মেম্বার ছিল, তাহলে দেখা যেত যে বাইরের লোকের সংখ্যা 12 জন বা তারও বেশি। অর্থাৎ তাদের পরিবারের যত সংখ্যার লোক ছিল তার থেকে বাইরের লোক বেশি তাদের বাড়িতে খেত। তাহলে এখান থেকে এই বিষয়টাকে উনি আমাদের সামনে কেন তুলে ধরছেন, কেন বেশি বাইরের লোক খেত তাদের বাড়ির লোকেদের থেকে, এই বিষয়টাকে তিনি গুরুত্ব কেন দিচ্ছেন? এইটাকে তিনি বোঝাতে চাইছেন যে জয়নাল আবদিন অর্থাৎ তার বাবা ডক্টর কালামের বাবা জয়নাল আবদিন তিনি যে মহান ছিলেন তাই নয়, আশিয়াম্মা ডক্টর কালামের মা জয়নাল আবদিনের স্ত্রী তিনিও কিন্তু খুব মহীয়সী মহিলা ছিলেন। অর্থাৎ তার মধ্যে উদারতা, মহানুভবতা, করুণা এই গুণাবলী কিন্তু প্রখর ছিল। সেই কারণে তিনি বাইরের লোকদেরকে খাওয়াতে কোনো ধরনের কার্পণ্য করতেন না। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম প্যারাগ্রাফে ডক্টর কালাম তার পিতামাতা জয়নাল আবদিন এবং আশিয়াম্মার যে গুণাবলী, যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে পজিটিভ অ্যাসপেক্টস, সেগুলো আমাদের সামনে উপস্থাপিত করছেন। আমরা দেখতে পাচ্ছি জয়নাল আবদিনের মধ্যে কী ছিল, ইনেট উইজডম ছিল এবং ট্রু জেনারোসিটি অফ স্পিরিট ছিল। এবং আশিয়াম্মা তিনিও কিন্তু খুব জেনারাস ছিলেন, খুব কাইন্ড ছিলেন, মানুষকে তিনি ভালোবাসতেন, মানুষের প্রতি তার মনের মধ্যে করুণা উদারতা ছিল। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। অর্থাৎ সাধারণ মানুষের কাছে আমার পিতামাতা, মাই প্যারেন্টস অর্থাৎ জয়নাল আবদিন এবং আশিয়াম্মা, তারা একজন আদর্শ দম্পতি হিসাবে স্বীকৃত ছিলেন। অর্থাৎ সাধারণ মানুষ তাদেরকে কি মনে করত? একজন আদর্শ দম্পতি বলে মনে করত। মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। আমার মায়ের যে বংশধারা, আমার মায়ের যে বংশ অর্থাৎ আশিয়াম্মার যে পিতৃবংশ, ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, সেটা কিন্তু বেশি বিখ্যাত ছিল। ডিস্টিংগুইশড মানে হচ্ছে ফেমাস, সেটা বেশি বিখ্যাত ছিল। কেন? ওয়ান অফ আর ফোরবিয়ার্স হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। কারণ তার পূর্বপুরুষদের মধ্যে একজনকে ব্রিটিশ সরকার, তখন আমরা জানি এটা 1947 অর্থাৎ স্বাধীনতার আগের ঘটনা, তাহলে ব্রিটিশের সময় ছিল ব্রিটিশ সাম্রাজ্য আমাদের দেশে। তো তার মায়ের অর্থাৎ আশিয়াম্মার পিতৃবংশের যে বংশধারা, তাদের মধ্যে একজনকে ব্রিটিশরা বাহাদুর এই উপাধি প্রদান করেছিল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়নাল আবদিনের যে বংশ পরম্পরা, তার থেকে আশিয়াম্মার বংশ পরম্পরা কিন্তু বেশি মর্যাদা সম্পন্ন ছিল। যেহেতু আশিয়াম্মার পূর্বপুরুষদের মধ্যে কোনো একজনকে ব্রিটিশরা বাহাদুর উপাধি দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের মধ্যে কিন্তু মানসিক
বিভেদ ছিল না, মানসিক বৈষম্য ছিল না, কোনো রকম ভেদাভেদ ছিল না। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি আমার পিতামাতার অনেকগুলি সন্তানের মধ্যে একজন, একটি বেঁটেখাটো চেহারার, সাধারণ দেখতে একটি ছেলে, born to tall and handsome parents। তাহলে এখানে আমরা দেখছি যে এপিজে আব্দুল কালাম তিনি বলছেন তার পিতামাতা কেমন ছিলেন, টল অ্যান্ড হ্যান্ডসাম, লম্বা এবং বেশ সুন্দর দেখতে তারা দুজনেই। কিন্তু তিনি নিচে কেমন ছিলেন, শর্ট বয় উইথ রাদার আনডিস্টিংগুইশড লুকস। উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমাদের যে পৈতৃক বাড়ি সেখানে আমরা বসবাস করতাম, হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য 19th century। আর আমাদের এই পৈতৃক বাড়িটি তৈরি হয়েছিল কখন, ঊনবিংশ শতাব্দীর 19th century, ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে। তাহলে এইগুলো খেয়াল রাখতে হবে, এগুলো মাল্টিপল চয়েস কোশ্চেনের জন্য, যে কখন তাদের পৈতৃক বাড়িটি নির্মিত হয়েছিল, ইন দ্য মিডল অফ দ্য 19th century। ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাকা হাউস, এটা মোটামুটি বড় একটা পাকা বাড়ি ছিল, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। সেটা তৈরি হয়েছিল কি দিয়ে, চুনাপাথর এবং ইট দিয়ে। অন দ্য মক স্ট্রিট ইন রামেশ্বরম, কোথায় ছিল সেই বাড়িটি, তাদের পৈতৃক বাড়ি কোথায় অবস্থিত ছিল, রামেশ্বরমের মক স্ট্রিটে। রামেশ্বরম একটি শহর, সেখানে নানা ধরনের রাস্তাঘাট আছে, সেই রকমের একটা রাস্তার নাম ছিল মক স্ট্রিট। সেই মক স্ট্রিটে ডক্টর কালামদের যে পৈতৃক বাড়ি, পূর্বপুরুষদের যে বাড়ি, সেটি অবস্থিত ছিল। এবং এটা কখন নির্মিত হয়েছিল, 19th century। মাই অস্টিয়ার ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। আমার খুব সরল সাদাসিধা পিতা, বাবা, মাই অস্টিয়ার, সিম্পল অ্যান্ড ইনোসেন্ট, খুব সরল সাদাসিধা বাবা, প্লেন, সিম্পল অ্যান্ড প্লেন, ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ। তিনি কিন্তু অপ্রয়োজনীয় যে আরাম, অপ্রয়োজনীয় যে বিলাসিতা, সেইগুলোকে এড়িয়ে চলতেন, কখনো এগুলোকে তিনি প্রশ্রয় দিতেন না। However, all necessities were provided for in terms of food, medicine or clothing. কিন্তু খাদ্য, বস্ত্র, ওষুধ, এই সমস্ত দিক দিয়ে কিন্তু কোনো রকমের ঘাটতি থাকতো না। খাদ্য, বস্ত্র এবং ওষুধ, এই সমস্ত জিনিসের, এই সমস্ত প্রয়োজনীয়তাগুলো তিনি মিটিয়ে দিতেন, অর্থাৎ এক্ষেত্রে কোনো অভাব থাকতো না। তাহলে এখানে দুটো জিনিস খেয়াল করার আছে। তাহলে কি বলছেন উনি, যে ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেন্সিয়াল কমফোর্টস অ্যান্ড লাক্সারিজ, অপ্রয়োজনীয় আরাম এবং অপ্রয়োজনীয় যে বিলাসিতা, এগুলোকে তিনি কখনো প্রশ্রয় দিতেন না, এগুলোকে তিনি এড়িয়ে যেতেন। কিন্তু যেগুলো আমাদের বেসিক নেসেসিটিস, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং এখানে ওষুধের কথা বলা হয়েছে, এইগুলোর ক্ষেত্রে তিনি কিন্তু কোনো অভাব বা ঘাটতি রাখতেন না। এই সমস্ত কারণে ডক্টর কালাম কি বলছেন, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। তাহলে সত্যি কথা বলতে কি, আমি বলতে পারি, ডক্টর কালাম বলছেন, আমি বলতে পারি আমার যে শৈশব, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, আমার যে শৈশব সেটা ছিল খুবই নিরাপদ, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, পার্থিব দিক দিয়ে এবং মানসিকভাবে। অর্থাৎ তিনি পার্থিব যে বিষয় আশয়গুলো, খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই দিক দিয়ে তিনি যেমন একটা নিরাপত্তা পেয়েছিলেন তার পিতামাতার কাছ থেকে, সাথে সাথে সব থেকে বড় নিরাপত্তা যেটা মানসিক নিরাপত্তা, একটা শান্তিপূর্ণ পরিবেশ, একটি যথাযথ পরিবেশ একটি ব্যক্তির বড় হওয়ার জন্য, সেই পরিবেশটি তিনি এখানে পেয়েছিলেন। তাহলে এই প্রথম তিনটে প্যারাগ্রাফে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর কালাম কি করেছেন না, এখানে তিনি তার পিতামাতার প্রতি তার যে শ্রদ্ধা সেটা প্রকাশ করেছেন। এবং সাথে সাথে আমরা এখান থেকে বুঝতে পারছি যে ডক্টর কালাম সেই ছোট্ট একটি অভাবী দরিদ্র পরিবারের ছোট্ট শিশু, তিনি বড় হয়ে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ পদ, রাষ্ট্রপতির পদ উঠতে পেরেছিলেন, বা বিজ্ঞান ও প্রযুক্তির জগৎকে তিনি উদ্ভাসিত করতে পেরেছিলেন। নানা ধরনের যে বৈজ্ঞানিক প্রযুক্তিগত আবিষ্কার, যেমন মিসাইল ম্যান বলা হয় তাকে, একটু আগেই আমি বললাম, সেই দেশীয় পদ্ধতিতে মিসাইল তৈরির যে পদ্ধতি, টেকনিক, সেগুলোকে তিনি আবিষ্কার করেছিলেন। তো সেই মানুষটি ওই ছোট্ট থেকে কিভাবে ওই জায়গায় পৌঁছেছিলেন, তার পিছনে এটা একটা বড় কারণ। তার পিতামাতার জ্ঞান, তার পিতামাতার যে মানসিকতা, তার পিতামাতার দৃষ্টিভঙ্গি, তাদের পারস্পরিক বন্ধন এবং তাদের সন্তানদের প্রতি পিতামাতা হিসাবে তাদের যে কর্তব্য পালন, সেগুলো কিন্তু ডক্টর কালামকে বড় হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এখানে দেখো কতগুলো বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে,
বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে, যেগুলো আমরা প্রায় কোশ্চেন পেপারে দেখে থাকি। দ্বিতীয় প্যারাগ্রাফের প্রথম লাইনেই দেখো এখানে আছে মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। মাই প্যারেন্টস ওয়ার widely regarded as an ideal couple. তোমরা দেখেই বুঝতে পারছো এটা আছে কোন ভয়েসে, প্যাসিভ ভয়েসে। মাই প্যারেন্টস সাবজেক্ট, বি ভার্ব, রিগার্ডেড পাস্ট পার্টিসিপল, অ্যাজ অ্যান আইডিয়াল কাপল আছে। তাহলে মাই প্যারেন্টস আর ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তাহলে এখানে আমরা দেখছি প্যাসিভ ভয়েস, কিন্তু এখানে কোনো অবজেক্ট নাই, অর্থাৎ বাই এটা দেওয়া নাই। তো এটাকে তাহলে ভয়েস চেঞ্জ করতে হলে কি করতে হবে? প্রথমে আমাদেরকে ওখানে বাই ধরে নিতে হবে। সামবডি, সাধারণত আমরা সামবডি বা সামওয়ান ধরে থাকি, কিন্তু এখানে আমরা সামবডি বা সামওয়ান ধরবো না, এখানে কি বলবো? পিপল বলবো। তাহলে পিপল। এবার এখানে দেখো ওয়ের আছে, তার মানে ভার্বটা কিসে হবে? ভার্বটা হবে পাস্ট টেন্সে। তাহলে পিপল ওয়াইডলি রিগার্ডেড এটা পাস্ট পার্টিসিপল, তার প্রেজেন্ট হচ্ছে রিগার্ড, তার পাস্ট টেন্স হচ্ছে রিগার্ডেড। তাহলে পিপল ওয়াইডলি regarded my parents as an ideal couple. People widely regarded my parents as an ideal couple. তাহলে এটা ছিল প্যাসিভ ভয়েস, এটা হয়ে গেল অ্যাক্টিভ ভয়েস। এটাকে ভয়েস চেঞ্জ করা হলো, ঠিক আছে। এবারে দেখো ওই প্যারাতেই দ্বিতীয় সেন্টেন্স আছে। দেখো মাই মাদার্স লাইনেজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। মাই মাদার্স lineage was the more distinguished. এখানে বুঝতে পারছো, এটা আরো এখানে দেওয়া থাকবে than my fathers. এটা কি করতে বলবে? চেঞ্জ দ্য ডিগ্রি। তাহলে এখানে দেখো ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তার মানে এটা কোন ডিগ্রিতে আছে? কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এইটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে পজিটিভ ডিগ্রি করলেই আমরা কি করব? এখানে মাই ফাদার্স এটাকে প্রথমে নিয়ে যাব। তাহলে লিখবো মাই ফাদার্স lineage was not as distinguished as my mother's. তাহলে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। তাহলে এটা কোন ডিগ্রি হলো? এটা পজিটিভ ডিগ্রি, ঠিক আছে। এবারে আর একটি ইম্পর্টেন্ট এখানে আছে, সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে থার্ড প্যারার শেষের দিকে, খেয়াল করো তোমরা। থার্ড প্যারার শেষের দিকে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। দেখো শুধু এই লাইনটা দেখো, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। তাহলে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, এটা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে বলবে টার্ন ইনটু এ নেগেটিভ সেন্টেন্স। তাহলে
মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, খুব সহজ, কি করতে হবে, মাইন ওয়াজ নট অ্যান, সিকিউরের অপোজিট কি, ইনসিকিউর, ইনসিকিউর, মাইন ওয়াজ নট অ্যান ইনসিকিউর চাইল্ডহুড। ঠিক আছে, এই তিনটে গ্রামারের উপর জোর দেবে। আর কিছু কিছু প্রশ্ন এখান থেকে যেগুলো আসবে পরের ক্লাসে আমরা আবার সেগুলো আলোচনা করবো যে এমসিকিউগুলো কী কী হতে পারে। তাহলে এখন আমরা এখানেই শেষ করছি, আবার পরের ক্লাসে পরেরটা শুরু করবো।